অদিতি ঘোষের লেখা গল্প মা। কৌশিকী যখন মাকে হারায় তখন ওর বয়স মাত্র 6। কিডনির অসুখে মারা গিয়েছিলেন ওর মা সুনন্দা 32 বছর বয়সে। তখন ওর বাবা রাজীব দত্তের বয়স 35। রাজীবের ভাগ্যটা কৌশিকের থেকেও আরও খারাপ ছিল। রাজীব যখন মায়ের গর্ভে তখন অফিস থেকে ফেরার সময় একটা বাস অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই মারা যান রাজীবের বাবা রতন দত্ত। 9 মাস গর্ভবতী রাজীবের মা মিতালি দত্ত সেই শোক সহ্য করতে পারেন না। উনি স্বামীর মৃত্যু সংবাদ পেয়ে জ্ঞান হারিয়ে আছড়ে পড়েন উঠোনে। শুরু হয় রক্তস্রাব। পাশাপাশি বাড়ির মানুষেরা সঙ্গে সঙ্গে তাকে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায়। দ্রুত অপারেশন করা হয়। সুস্থ সন্তান প্রসব করলেও মিতালি দত্তকে বাঁচানো সম্ভব হয় না। একই সঙ্গে পুত্রবধূর মৃত্যুতে যখন বুকের পাঁজরগুলো যন্ত্রণায় গুঁড়িয়ে যাচ্ছিল রাজীবের ঠাকুরমা নিভাননী দেবীর, তখনই তাকে বুকে তুলে নিতে হয় মা বাবা হারা সদ্যজাত নাতি রাজীবকে। মাত্র 17 বছর বয়সে বিয়ে হয়েছিল নিভাননীর 12 বছরের বড় রমেশ দত্তের সঙ্গে। একমাত্র সন্তান রতনের 20 বছর বয়স। তখনই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে মারা যান রমেশ দত্ত। মাত্র 40 বছর বয়সে স্বামীকে হারিয়ে অথই জলে পড়েন নিভাননী। রমেশ দত্তের একটা মুদিখানার দোকান ছিল, সেই আয় থেকেই সংসার চলত। স্বামীকে হারানো শোক ভুলে শক্ত হাতে সংসারের হাল ধরতে হয়েছিল নিভাননীকে। ছেলের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয় তাই তাকে সংসারের কোনো দায়িত্ব দেননি। একা হাতেই সামলেছিলেন সব দিক। আগাগোড়া খুব ভালো রেজাল্ট করা রতন 5 বছর পর এমএসসি পাশ করে সরকারি চাকরি পেয়ে গিয়েছিলেন। 2 বছর পর মানে রতনের যখন 27 বছর বয়স তখনই ছেলের বিয়ে দিয়ে মিতালিকে বাড়ির বউ করে নিয়ে এসেছিলেন নিভাননী। 2 বছর পরেই জন্ম হয়েছিল রাজীবের। জন্মের পরই মা বাবাকে হারিয়ে রাজীব নিজে ঠাকুরমার তত্ত্বাবধানে বড় হয়ে উঠছিলেন। সেক্ষেত্রে তবু ঠাকুরমা নিভাননী ছিলেন। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর 6 বছরের মেয়েকে নিয়ে রাজীব পড়েছিলেন মহা সমস্যায়। কারণ বাপ মাহারা সদ্যজাত রাজীবকে তখন বুকে তুলে নিয়েছিলেন। তখন নিভাননীর বয়স ছিল 49। তখন তিনি ছিলেন শক্ত সমর্থ। কিন্তু কৌশিকী যখন মাকে হারায় তখন নিভাননীর বয়স 84 বছর। সেই বয়সে কৌশিকীর দেখাশোনা করা তার পক্ষে সম্ভব ছিল না। তারই অনুরোধে এবং অনেকটা অনন্য উপায় হয়ে কৌশিকীর মা সুনন্দার খুড়তুতো বোন কাবেরীকে বিয়ে করতে বাধ্য হন রাজীব দত্ত। বিয়ের পর দিদির মেয়েকে কাছে টেনে নেন কাবেরী। তার স্নেহের ছত্রছায়ায় বড় হয়ে ওঠে কৌশিকী। শুধু তাই নয়, ঠাকুরমা শাশুড়ি নিভাননীর আদর যত্নেরও কোনো ত্রুটি রাখেননি কাবেরী। তবে তিনি এ বাড়িতে বউ হয়ে আসার 1.5 বছর পরেই এক রাত্রে ঘুমের মধ্যেই চিরনিদ্রায় মগ্ন হন নিভাননী দেবী। কাবেরীর সঙ্গে রাজীবের বিয়ের পর দেখতে দেখতে পেরিয়ে গেছে 25টা বছর। সেদিনের 6 বছরের কৌশিকী এখন 31 বছর বয়সী এক পূর্ণ যৌবনা নারী। কৌশিকী একজন রসায়নের অধ্যাপিকা। নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকায় এতদিন বিয়ের কথা ভাবেনি ও। কিন্তু এবার ওকে বিয়ের পিঁড়িতে বসানোর জন্য চাপ দিচ্ছেন রাজীব ও কাবেরী। রাজীব দত্ত কাজ থেকে অবসর নিয়েছেন 6 বছর আগেই। তবে অবসর নেওয়ার 5 বছর আগে থেকে তিনি টপ বস ছিলেন। বয়স হয়েছে নিজের, তাই তিনি এবার মেয়ের বিয়েটা দিয়ে যেতে চান। কিন্তু কৌশিকী এখনই বিয়ে করতে রাজি নয়। সেই নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছেন রাজীব ও কাবেরী। কৌশিকীর যখন 7 বছর বয়স তখন জন্ম হয়েছিল বোন রাজন্যার। বোন অন্তপ্রাণ কৌশিকী চেয়েছিল রাজন্যাকে একজন ডাক্তার হিসেবে দেখতে, কিন্তু সেটা সম্ভব হয়নি রাজন্যার পড়াশোনার ব্যাপারে অনীহার কারণে। রাজন্যা রীতিমতো সুন্দরী। মা কাবেরীর রূপটাই পেয়েছে রাজন্যা। কৌশিকীর নিজের মা সুনন্দাকেও দেখতে খুব সুন্দর ছিল, কিন্তু কৌশিকী তার মতো হয়নি। ও হয়েছে ওর বাবার মতো। কৌশিকীর গায়ের রং শ্যামলা, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ছিপছিপে গড়ন, টিকালো নাক ও বড় বড় বুদ্ধিদীপ্ত দুটো চোখ। মোট কথা সব মিলিয়ে নিতান্তই সাদামাটা চেহারা, যেখানে রাজন্যার গ্ল্যামার চোখে পড়ার মতো। সামান্য একটু সাজগোজেই অসামান্য লাগে ওকে, কিন্তু তাতে সন্তুষ্ট নয় রাজন্যা। পড়াশোনার থেকে রূপচর্চা ও সাজসজ্জায় আগ্রহ বেশি ওর। 24 বছরের রাজন্যা এখন এমএসসি প্রথম বর্ষের ছাত্রী। দিদি ও বাবা মায়ের তাগিদে ইউনিভার্সিটিতে ভর্তি হলেও পড়াশোনার দিকে একদমই মন নেই রাজন্যার।
ওর বয়ফ্রেন্ডের সংখ্যা অনেক। এক একদিন এক একজনের সঙ্গে ক্যান্টিন বা ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে আড্ডা দিতে দেখা যায় ওকে। ওই ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার কারণে এসব প্রায়ই চোখে পড়ে কৌশিকীর। এই নিয়ে মা বা বাবাকে কিছু না জানালেও রাজন্যাকে নিজের কাছে ডেকে অনেক বোঝায় কৌশিকী, যাতে ও পড়াশোনাটা করে অন্ততপক্ষে এমএসসিটা পাশ করতে পারে ভালোভাবে। কিন্তু সেসব কথা কানেই তোলে না রাজন্যা। নিজের খুশি মতো চলে ও। নিজের সন্তান রাজন্যার থেকে কৌশিকীকেই একটু বেশি ভালোবাসেন কাবেরী ওর মিষ্টি ব্যবহার ও শান্ত স্বভাবের জন্য। কাবেরীর বয়স হচ্ছে, তাই নিজে চাকরি পাওয়ার পর রান্নার জন্য একজন মহিলাকে রেখেছে কৌশিকী। মিনতি নামের এই বছর 40-এর মহিলা বিয়ে করেনি। ওর মা ছিলেন স্বামী পরিত্যক্তা। তিনি ভাইয়ের আশ্রয়ে থাকতেন। মা মারা যাওয়ার পর মামার কাছেই থাকতো মিনতি। কিন্তু মামাতো ভাইয়ের বিয়ে হওয়ার কয়েক বছর পর থেকেই সে বোঝা হয়ে যায় ওই সংসারে। আত্মসম্মান নিয়ে বাঁচার জন্য একটা কাজ খুঁজছিল মিনতি ওরফে মিনু। ঠিক তখনই এক কলিগের মাধ্যমে মিনতির সঙ্গে যোগাযোগ হয় কৌশিকীর। তখন থেকে এই বাড়িতে রান্নার কাজটা করে ও। কিছুদিন পর ভাইদের সংসার থেকে মুক্তি নিয়ে এখানেই পাকাপাকিভাবে থাকে ও। শুধু রান্না নয়, সংসারের সব দিকে লক্ষ্য রাখে ও। নিজের গুণে এই সংসারে সকলের প্রিয় হয়ে উঠতে সময় লাগেনি ওর। সকলকে খাইয়ে নিজে খেতে বসে ও 4 বেলাতেই। আজ রবিবার। রবিবার দিন কৌশিকী ও রাজন্যা বাড়িতে থাকে বলে বিশেষ বিশেষ পদ রান্না করে মিনতি। ওকে মিনু মাসি বলেই ডাকে কৌশিকী ও রাজন্যা। মিনতি ওদের বড় মেম সাহেব ও ছোট মেম সাহেব বলে ডাকতে চেয়েছিল, কিন্তু তাতে আপত্তি জানিয়েছিল কৌশিকী। ও বলেছিল, আমরা মেম সাহেব নই মিনু মাসি, তাই মেম সাহেব বলতে হবে না। বাপি মামনি যেমন আমাদের মিলি আর জুলি বলে ডাকে, তুমিও আমাদের ওই নামেই ডাকবে। ডাক নামে ডাকলেও সঙ্গে একটা করে মা যোগ করে মিলিমা আর জুলিমা বলে ওদের ডাকে মিনতি। রবিবার বা অন্য ছুটির দিনগুলোতে মা বাবার সঙ্গে একসঙ্গে লাঞ্চ করে কৌশিকী ও রাজন্যা। আজ কৌশিকীর পছন্দের শাহী চিকেন ও পোলাও রান্না করেছে মিনতি। একটু মাংসের গ্রেভি মুখে নিয়ে কৌশিকী বলল, মাংসটা দারুণ হয়েছে মিনু মাসি, তোমার হাতে জাদু আছে। মিনতি বলল, তোমার ভালো লেগেছে মিলিমা? কৌশিকী বলল, ভীষণ ভালো লেগেছে। রাজীব বললেন, ওর পছন্দের পদগুলো এখন বেশি করে ওকে খাইয়ে দাও মিনু, আর কিছুদিন পর তো ওকে ঠিকানা বদলাতে হবে। রাজন্যা মুখে আওয়াজ তুলল, ওয়াও, তুমি দিদিভাইয়ের বিয়ের কথা ভাবছো বাপি? ঠোঁটের কোণে হাসি এনে রাজীব বললেন, তুই একদম ঠিক ধরেছিস জুলি। আমার কলিগ কাম বন্ধু সৌরভ বসুর একমাত্র ছেলে শুভদীপ বসু একজন চাইল্ড স্পেশালিস্ট, বয়স 32, কিন্তু এই বয়সে শিশু বিশেষজ্ঞ হিসেবে খুব নাম করেছে। সৌরভ এখন ছেলের বিয়ে দিতে চায়। আগে খুবই যাওয়া আসা ছিল ওর এ বাড়িতে। তোর অন্নপ্রাশনে ছেলে ও স্ত্রীকে নিয়ে এসেছে। তোর 5 বছর ও 10 বছরের জন্মদিনেও এসেছে সবাই মিলে। তুই ছোট ছিলি, তোর হয়তো অতটা মনে নেই, তবে মিলির মনে থাকার কথা, কারণ তোর 10 বছরের জন্মদিনে ওরা যখন এ বাড়িতে আসে মিলি ক্লাস 11-এ পড়তো আর শুভদীপ পড়তো 12। কিরে মিলি, তোর মনে আছে তো ওদের? মুখে কিছু না বলে ঘাড় কাত করে সম্মতি জানালো কৌশিকী। কাবেরী বললেন, মনে থাকবে না আবার? মিলি মাধ্যমিকে 80% নাম্বার পেয়েছে শুনে খুব খুশি হয়েছিলেন সৌরভদা। মিলিকে বলেছিলেন, এই রেজাল্টটাকে ধরে রাখতে হবে কিন্তু মিলিমা। কৌশিকী বলল, হ্যাঁ সেটা মনে আছে মামনি, কিন্তু আমি তো এখনই বিয়ে করতে চাইছি না। কাবেরী বললেন, এবার আর তোর এই আপত্তি মেনে নিতে পারছি না আমরা। ওরা উপযাচিত হয়ে প্রস্তাব দিয়েছে আমাদের। আজ সন্ধ্যায় সৌরভদা ওর স্ত্রী নন্দিনী বসু ও শুভদীপকে নিয়ে আমাদের বাড়িতে আসবে বলেছে। তোরা যেন সন্ধ্যাবেলায় কোথাও যাস না। রাজীব বললেন, সৌরভ চিকেন কাবাব খেতে খুব ভালোবাসত। মিনু, আমি সকালে যে বোনলেস চিকেন এনেছি ওটা কাবাবের জন্যই এনেছি। তুমি ওটা দিয়ে ওরা এলে কাবাব বানিয়ে দেবে আর ভালো করে কফি করবে, ওতেই হবে। সন্ধ্যাবেলায় বেশি কিছু খেতে চাইবে না ওরা। মিনতি বলল, ঠিক আছে দাদাবাবু, আমি দুপুরেই মাংসটা ম্যারিনেট করে রাখব। খেয়ে উঠে সবাই যে যার ঘরে চলে গেলে মিনতি নিজে খেতে বসল। রাজীব দত্তের দোতলা বাড়িটায় অনেকগুলো ঘর, গেস্ট রুম নিয়ে এই বাড়িতে বেডরুমের সংখ্যা 5।
প্রতিটাতে অ্যাটাচ বাথরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, কিচেন, লাইব্রেরি ও মিনতির ঘর একতলায়, বাকি বেডরুমগুলো দোতলায়, সিঁড়ির উপরেই গেস্ট রুম, তারপর যথাক্রমে কৌশিকী ও রাজন্যার ঘর, আর সব শেষের বেডরুমটায় থাকেন রাজীব ও কাবেরী। রাজন্যার মাধ্যমিকের আগে পর্যন্ত কৌশিকীর ঘরেই থাকতো রাজন্যা, কিন্তু মাধ্যমিকের পর থেকে কারোর সঙ্গে বেড শেয়ার করতে রাজি নয় ও। আলাদা ঘরে থাকতে চাওয়ার দাবি করেছিল ও তখনই। অন্তর থেকে না চাইলেও সংসারে শান্তির জন্য মেয়ের সেই দাবি মেনে নিয়েছিলেন রাজীব ও কাবেরী। সন্ধ্যা 6টার সময় এসে পৌঁছালেন সৌরভ বসুরা। ওদের অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছিলেন রাজীব ও কাবেরী। গেটের কাছে গাড়ি দাঁড়ানোর আওয়াজ হতেই উঠে দাঁড়ালেন রাজীব। কলিং বেল বাজার অপেক্ষা না করে গেট খুলে সৌরভদের সঙ্গে নিয়ে এলেন রাজীব। কাবেরী ওদের অভ্যর্থনা করে ড্রয়িং রুমে নিয়ে এসে বসালেন। একটুখানি বসেই মিসেস নন্দিনী বসু বললেন, আপনাদের মেয়েরা কোথায় রাজীবদা? ওদের তো দেখছি না। রাজীব বললেন, ওরা নিজেদের ঘরে রয়েছে। আমি বলেছি আপনারা এলেই আমি রাখব। আমি এখনই রাখছি। ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে রাজীব হাঁক দিলেন, মিলি, জুলি, তোরা নিচে নেমে আয়, সৌরভরা এসে গেছে। প্রায় একসাথেই উত্তর দিল কৌশিকী ও রাজন্যা, আমরা এক্ষুনি আসছি বাপি। 3টে বাটিতে রসমালাই সমেত জলের ট্রে নিয়ে এসে সেন্টার টেবিলে রাখল মিনতি। নন্দিনী বললেন, এত মিষ্টি কি হবে? মিষ্টি কিন্তু একা সৌরভ ছাড়া আমরা কেউ খাই না। কাবেরী বললেন, বাইরের কোনো মিষ্টি আনাইনি আপনাদের জন্য। মিনতি বাড়িতে খুব হালকা মিষ্টি রসমালাই বানিয়েছে। এটাও খুব সুন্দর বানায়, একটু টেস্ট করে দেখুন প্লিজ। কাবেরীর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকলো কৌশিকী ও রাজন্যা। বেশি সাজগোজ কোনোদিনই পছন্দ করে না কৌশিকী। ও একটা অর্ডিনারি চুড়িদার পরে এসেছে। চুলটায় একটা ব্যাক ক্লিপ আটকানো, কপালে একটা ছোট কালো টিপ, ব্যাস ওইটুকুই ওর সাজ। কিন্তু রাজন্যার দিকে তাকিয়ে চমকে উঠল কাবেরী। একটা দামি পিঙ্ক কালারের লং স্কার্ট পরেছে রাজন্যা, ম্যাচিং ঝোলা দুল ও নেকলেস, তার সঙ্গে নিখুঁত মেকআপ। ওর এই সাজসজ্জা দেখে মনে মনে প্রচণ্ড বিরক্ত হলেন কাবেরী। নিজের মেয়েকে খুব ভালো করেই চেনেন কাবেরী। ও যে বিশেষ উদ্দেশ্য নিয়ে এভাবে সেজে এসেছে সেটা বুঝতে অসুবিধা হলো না কাবেরীর। কাবেরী কৌশিকীর হাত ধরে এগিয়ে নিয়ে এসে বললেন, অনেক দিন আগে দেখেছেন আপনারা, তাই হয়তো চিনতে অসুবিধা হবে। এই হচ্ছে আমার বড় মেয়ে কৌশিকী। রাজন্যার দিকে তাকিয়ে নন্দিনী বললেন, আর ওই বুঝি আপনার ছোট মেয়ে? কি অপূর্ব দেখতে আপনার ছোট মেয়েকে, যাকে বলে পরমা সুন্দরী। আমি তো চোখ ফেরাতে পারছি না। রাজন্যা বলল, আপনার ছেলেও তো কিছু কম হ্যান্ডসাম নয় আন্টি। নন্দিনী বললেন, আমার বহুদিনের শখ আমার সুদর্শন ছেলের জন্য তোমার মতো একটি সুন্দরী মেয়েকে বউ হিসেবে ঘরে নিয়ে যেতে। কাবেরী বললেন, হ্যাঁ মিসেস বসু, আমার ছোট মেয়ে নিঃসন্দেহে সুন্দরী, তবে গুণ এবং মনের দিক থেকে আমার বড় মেয়ে অনেক এগিয়ে। রূপে না ভোলাই বুদ্ধিমতীর কাজ। নন্দিনী বসু বললেন, কিন্তু শুধু রূপ কেন, রাজীবদার মেয়ে হয়ে ও নিশ্চয়ই রাজীবদার মতোই গুণের অধিকারী হবে। কাবেরী বললেন, এই ব্যাপারে আপনার অনুমান ঠিক নয়। বাবার মতো রূপ যেমন পায়নি ও, তেমনি গুণও পায়নি। আর আমার তেমন বিশেষ গুণ নেই, তবে ও আমার মতনও হয়নি। ও হয়েছে একেবারে আলাদা। এতক্ষণ চুপচাপ বসেছিলেন সৌরভ। এবার মুখ খুলতে বাধ্য হলেন। বললেন, নন্দিনী, আমরা তো শুভর জন্য কৌশিকীকে দেখতে এসেছি, তাই রাজন্যাকে নিয়ে আলোচনা করা তো একেবারেই অপ্রয়োজনীয়। শুভদীপ বলল, এখানে আমার একটা কথা বলার আছে। আমাকে অন্যরা যদিও সুদর্শন বলে, কিন্তু রূপের প্রতি আমার কোনো বিশেষ মোহ নেই, তা নিজেরই হোক বা অন্যের। তাছাড়া মিস কৌশিকীর ওই বুদ্ধিদীপ্ত চোখ দুটো অনেক বেশি আকর্ষণ করেছে আমাকে। প্রথম দর্শনেই ওনাকে ভালো লেগে গেছে আমার। ওনার আপত্তি না থাকলে আমি ওনাকে বিয়ে করতে রাজি। সৌরভ বসু বললেন, ওর আপত্তি শুনছে কে? রাজীব আর আমি যখন একবার ভেবেছি, তখন ওদের 4 হাত আমরা এক করেই ছাড়ব। এবার একটু অপ্রস্তুত গলায় নন্দিনী বললেন, আমি আমার ইচ্ছের কথা জানিয়েছিলাম শুধু, কিন্তু শুভর যখন কৌশিকীকে পছন্দ, তখন ওকেই পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে যেতে রাজি আমিও।
নিজের এত সাজগোজ বৃথা গেল ভেবে মনে মনে বিরক্ত হলো রাজন্যা। ওর মুখে অসন্তোষের ছায়া স্পষ্ট হলো। সেটা চোখে পড়ল শুভদীপের। ব্যাপারটা সহজ করতে শুভদীপ বলল, জামাইবাবু হিসেবে আমাকে যে পছন্দ হয়েছে মিস রাজন্যার, সেটা তো উনি প্রথমেই বলেছেন। কিন্তু মিস কৌশিকীর কি আমাকে আদৌ পছন্দ হয়েছে? আমি স্পষ্ট কথার মানুষ, তাই ওনার মুখ থেকে শুনতে চাই উত্তরটা। কৌশিকী তখনও মুখ নিচু করে বসে আছে দেখে রাজীব বললেন, মৌনং সম্মতি লক্ষণম। মিলি মৌন আছে, তার মানে বোঝা যাচ্ছে এই বিয়েতে ও সম্মতি আছে। শুভদীপ বলল, কিন্তু আঙ্কেল, মিস কৌশিকী একজন পরিণত বয়স্ক মহিলা, তাতে আবার অধ্যাপিকা। ওনার মতামতটা ওনার মুখ থেকেই শুনব, এটাই আশা করেছিলাম। আর চুপ করে থাকা শোভন হয় না, তাই কৌশিকী বলল, বাপি, মামনি, আঙ্কেল, সবাইকারই এই বিয়েতে মত আছে, কিন্তু আন্টির ইচ্ছা ছিল জুলির মতো সুন্দরীকে পুত্রবধূ করা। সেটা হলেও আমি খুশি হব। শুভদীপ বলল, আপনি শুধু নিজের কথা ভাবছেন মিস কৌশিকী, একবারও আমার দিকটা ভাবছেন না। মিস রাজন্যাকে যে আমার পছন্দ হয়েছে এ কথা কে বলল? ওর মতো একজন মিডিয়াম মেরিটের এমএসসি পাস পর্যন্ত না করা মেয়েকে আমি আমার স্ত্রী হিসেবে কি করে মেনে নেব বলুন তো? আপনার আপত্তি থাকলে আমাকে বিয়ে করবেন না, তা বলে এমন প্রস্তাব করবেন না। কাবেরী বললেন, এটা তুমি একেবারে ঠিক কথা বলেছ বাবা শুভ। আমার ছোট মেয়ে তোমার স্ত্রী হওয়ার যোগ্যই নয়। তুমি মিলির কথাই কিছু মনে করো না, ও এই রকমই, সকলকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের কথা ভাবেই না। কিন্তু আমি বুঝতে পেরেছি তোমাকে বিয়ে করতে ওর কোনো আপত্তি নেই। শুভদীপ বলল, কিন্তু উনি নিজে মুখে সে কথা বলছেন না কেন? ঠোঁটের কোণে হাসি এনে কৌশিকী বলল, আচ্ছা বাবা, বলছি, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, হয়েছে তো? শুভদীপ হাসতে হাসতে বলল, হ্যাঁ, এবার আমি নিশ্চিন্ত মনে বিয়ের পিঁড়িতে বসতে পারবো। নন্দিনী বসু বললেন, আসলে ভুলটা আমিই করেছি। অমন আলপটকা একটা কথা বলা আমার উচিত হয়নি। আই অ্যাম সরি মিলি। সৌরভ বললেন, গতস্থ শোচনা নাস্তি। যা হয়ে গেছে সেটা নিয়ে না ভেবে আমরা এখন শুভ আর মিলির বিয়ের কথা ভাবব। বিয়ে উপলক্ষে উপযুক্ত কাল হচ্ছে বসন্ত, তাই এই ফাল্গুনেই বিয়ের দিন ধার্য করা হোক। আসার আগে আমি পাঁজি দেখে এসেছি। আগামী 24শে ফাল্গুন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত বিয়ের লগ্ন আছে। ওই দিন বিয়ে হলে তোমার কোনো আপত্তি নেই তো রাজীবদা? রাজীব বললেন, না, আমার কোনো আপত্তি নেই সৌরভ। মিলির যদি কোনো অসুবিধা না থাকে তাহলে ওই দিনই বিয়ে হবে। নন্দিনী বললেন, ওই দিন তোমার কোনো অসুবিধা নেই তো মিলিমা? কৌশিকী ঘাড় নেড়ে জানালো যে ওর কোনো অসুবিধা নেই। কাবেরী বললেন, বিয়ের কথা যখন পাকাই হয়ে গেল তখন এবার মিষ্টিমুখ হয়ে যাক। কথা বলতে বলতে সবাইকার হাতে রসমালাইয়ের বাটি ধরিয়ে দিলেন কাবেরী। রাজীব বললেন, তুমি মিনুকে বলো কাবাবগুলো মাইক্রো ওভেনে ভরে দিতে। কাবেরী বললেন, তুমি গন্ধ পাচ্ছ না? মিনু অলরেডি সেটা করে ফেলেছে। আমি বরং ওকে বলি ওগুলো হয়ে গেলে কফিটা তৈরি করতে। 1 চামচ রসমালাই মুখে নিয়ে নন্দিনী বললেন, সত্যিই এটা খুব সুন্দর হয়েছে। রাজীব বললেন, আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। মিনতিকে কফি করতে বলেই ঘরে এলেন কাবেরী। সৌরভদের সঙ্গে বিয়ে সংক্রান্ত আলোচনায় ব্যস্ত ছিলেন রাজীব ও কাবেরী। তারই মধ্যে মিনতি এসে বলল, দাদাবাবু, আমি চিকেন ও চিংড়ির কাবাব করেছি, কফিও রেডি, এবার নিয়ে আসি? রাজীব বললেন, হ্যাঁ, তুমি নিয়ে এসো মিনু। মিনতি কিচেনের দিকে এগোতেই রাজনা উঠে পড়ে বলল, এবারে আমি আমার ঘরে যাচ্ছি বাপি। নন্দিনী বললেন, তুমি কাবাব পছন্দ করো না জুলি? রাজন্যা বলল, খাই, তবে এখন ঠিক খেতে ইচ্ছে করছে না। কাবেরী বললেন, ঠিক আছে, খেতে না চাইলে তুই ঘরে যেতে পারিস। রাজন্যা চলে যেতে কৌশিকী বলল, আমিও না হয় ঘরে যাই মামনি। কাবেরী বললে, তুই তো চিংড়ি কাবাব খেতে খুব ভালোবাসিস, তাছাড়া এখনই ঘরে যাওয়ার দরকার নেই তোর, সৌরভ দ্বারা চলে যাওয়ার পর ঘরে যাবি। মিনতির হাতের কাবাব ও কফি খেয়ে খুব প্রশংসা করলো সবাই। খাওয়া শেষ করে কৌশিকীর হাতের বালার ও আংটির মাপ নিলেন নন্দিনী। কাবেরীও নিলেন শুভদীপের আংটির মাপ। সৌরভ বললেন, রাজীবদা, আমরা আগামী বুধবার এসে মিলিকে আশীর্বাদ করে যাব। আর হাতে তো একদম সময় নেই,
বিয়ের মার্কেটিং করতে হবে কদিনের মধ্যেই। তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আগামী রবিবার আমরা দুই পরিবার একসাথে মার্কেটিং করতে যেতে পারি। এতে কিন্তু সবাই তার নিজের নিজের পছন্দ মতো সব কিছু কিনতে পারবে। কাবেরী বললেন, এ তো খুব ভালো কথা সৌরভদা, এতে অনেক সুবিধা হবে। শুভ বলল, ঠিক আছে, তাই হবে। তবে আজ আমায় এবার উঠতে হবে। আমার এক বন্ধুর বাচ্চা মেয়েটা অসুস্থ, ওর ফ্ল্যাটে আমাকে একবার যেতে হবে। এখানে আসার আগে ফোন করেছিল। আমি বলেছি যে 8:30টার মধ্যে যাব। এখন অলরেডি 8:10 হয়ে গেছে। এবার উঠলে সময় মতো পৌঁছতে পারবো। ওকে দেখে বাড়ি ফিরব। রাজীব বললেন, ঠিক আছে, এসো। শুভদীপরা সবাই উঠে পড়ে গেটের দিকে এগিয়ে গেল। ওদের গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন রাজীব ও কাবেরী। রাত 10টায় রাজীবদের ডিনার টাইম। তার 5-10 মিনিট আগেই সবাই ডাইনিং টেবিলে হাজির হন। আজ নিচে নেমে রাজীব দেখলেন কাবেরী ও কৌশিকী উপস্থিত থাকলেও রাজন্যা আসেনি। উনি ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে হাঁক দিলেন, জুলি, খাবি আয়, 10টা বাজতে চলল। তুই তো আজ সন্ধেতেও কিছু খাসনি। আমরা অপেক্ষা করছি, তাড়াতাড়ি নেমে আয়। রাজন্যা বলল, তোমরা খেয়ে নাও বাপি, আমি তারপর খাবো। রাজীব বললেন, সেটা কোনো দিন হয়েছে? আমরা রোজ একসাথে খাই, আজও তাই করব। তুই না এলে আমরা খাওয়া শুরু করতে পারছি না, তাড়াতাড়ি আয়। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। 2 মিনিটের মধ্যেই ডাইনিং রুমে ঢুকলো রাজন্যা। রাত্রে হালকা খাবার পছন্দ করে এ বাড়ির সবাই। চিকেন স্টু আর রুটি সার্ভ করে দিয়ে গেছে মিনতি। খেতে বসে অন্যদিন কৌশিকী ও রাজন্যা বাবা মায়ের সাথে গল্প করে। আজ রাজন্যা চুপচাপ খাচ্ছে দেখে কৌশিকীও কোনো কথা বলেনি। নীরবতা ভঙ্গ করে রাজীব বললেন, জানিস তো জুলি, আগামী বুধবার সৌরভরা মিলিকে আশীর্বাদ করতে আসবে। আর সৌরভ প্রস্তাব দিয়েছে যে রবিবার দিন দুই বাড়ির সবাই মিলে একসাথে বিয়ের মার্কেটিং করতে যাওয়া হবে। কী রে, ভালো হবে না? রাজন্যা বলল, হ্যাঁ, ভালো হবে। তবে সবাইয়ের মধ্যে আমাকে ধরো না, আমি যাব না। রাজীব বললেন, এ কি বলছিস তুই জুলি? তোর দিদিভাইয়ের বিয়ে বলে কথা, তুই না গেলে হয়? রাজন্যা বলল, ওদের সামনে মামনি আমাকে যেভাবে অপমান করেছে তাতে তো ওদের সামনে মুখ দেখানোই ভার হয়ে গেছে আমার। কাবেরী বললেন, আমি তোকে মোটেও অপমান করিনি। নন্দিনীর প্রশ্নের উত্তরে শুধু বলেছি যে তুই নয়, বাবার মতো রূপ ও গুণ দুই পেয়েছে মিলি। কথাটা তো মিথ্যে বলিনি। রাজন্যা বলল, আজ আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি মামনি। আমার আর দিদিভাইয়ের সঙ্গে তোমার এই দুই ব্যবহার বড়ই দৃষ্টিকটু লাগে। দিদিভাইয়ের প্রতি তোমার পক্ষপাতিত্ব বরাবরই লক্ষ্য করে আসছি, ক্রমশ সেটা মাত্রা ছাড়াচ্ছে। তোমার ব্যবহার দেখে মনে হয় দিদিভাই তোমার সৎ মেয়ে নয়, আমিই তোমার সৎ মেয়ে। রাজীব গর্জে উঠলেন, স্টপ ইট! এসব কি বলছিস তুই জুলি? গত 25 বছরে যে শব্দটা একবারের জন্য কেউ উচ্চারণ করেনি সেটা তুই করলি আজ? ছি জুলি, ছি! হিংসায় উন্মত্ত হয়ে গেছিস তুই, না হলে এমন কথা বলতে পারতিস না। রাজন্যার বলা কথাগুলো তীরের মতো এসে বিঁধল কাবেরীর বুকে। আচমকাই ডুকরে কেঁদে উঠলেন উনি। নিজের চেয়ার ছেড়ে উঠে বাঁ হাত দিয়ে কাবেরীকে জড়িয়ে ধরল কৌশিকী। বলল, তুমি কেঁদো না মামনি। জ্ঞান হয়ে থেকে জেনে এসেছি তুমি আমার মা, আজীবন তাই থাকবে। তুমি তোমার ভালোবাসা উজাড় করে দিয়ে যেভাবে বড় করেছো আমাকে, তা শুধুমাত্র একজন মাই পারে। আর তুই শুনে রাখ জুলি, মা কখনো সৎ হয় না রে, মা শুধু মাই হয়। তাই তো মামনি আমাকে আর তোকে সমান ভালোবাসে। প্লিজ বোন, তুই মামনিকে ভুল বুঝে এভাবে কষ্ট দিস না, আর নিজেও কষ্ট পাস না। জ্ঞান হয়ে থেকে দৃঢ় চরিত্রের কাবেরীকে কখনো কাঁদতে দেখেনি রাজন্যা। তাকে এভাবে ডুকরে কেঁদে উঠতে দেখে বিবেকের দংশনে বিদ্ধ হলো রাজন্যার মন। সব অভিমান মুহূর্তে উবে গেল। দু চোখে জল নিয়ে উঠে দাঁড়ালো ও। কাবেরীর পায়ের কাছে গিয়ে বসে পড়ে বলল, আমাকে তুমি ক্ষমা করে দাও মামনি, আমি ভুল করেছি। জীবনে আর এমন কথা কখনো বলবো না। দিদিভাই যা বলেছে সেটা একেবারেই ঠিক। মা কখনো সৎ হয় না, মা শুধু মাই হয়। তাই তো তোমার দুই মেয়েকেই তুমি ভালোবাসো। তোমার মতো উদার মনের একজন মানুষের মেয়ে হয়ে আমি কেন এমন খারাপ হলাম মামনি? রাজন্যাকে বুকের মধ্যে টেনে নিয়ে কাবেরী বললেন, খারাপ হয়ে কেউ জন্মায় না রে মা,
ভুল পথে চলে মানুষ খারাপ হয়। আমার বিশ্বাস ইচ্ছে করলেই সঠিক পথে চলে তুইও একদিন খুব ভালো মেয়ে হয়ে উঠতে পারবি। আর যেদিন নিজে মা হবি সেদিন বুঝবি একজন মা নিজের সন্তানকে কতটা ভালোবাসতে পারে। রাজন্যা বলল, আমি কথা দিলাম মামনি, আমি আমার মায়ের যোগ্য মেয়ে হয়েই উঠব। মেয়েকে আরও জোরে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন কাবেরী। এখন মা মেয়ে দুজনের চোখেই বইছে জলের ধারা। পিছন দিক থেকে রাজন্যাকে জড়িয়ে ধরল কৌশিকী। এই মিলন দৃশ্য দেখে আনন্দাশ্রু গড়িয়ে পড়ল রাজীবের চোখ দিয়ে। তৃপ্তির শ্বাস ফেললেন তিনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।